বছরের সবচেয়ে বড় কূটনৈতিক আসর জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চ। সেখানে দাঁড়িয়েই মৌখিক হামলা শানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় চলমান যুদ্ধ, দখলদারিত্ব কিংবা মানবাধিকার লঙ্ঘনের সমালোচনার জবাব তিনি দেন না। উল্টো আঙুল তুললেন ইরান ও তার মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর দিকে। আর এখানে তিনি সরাসরি হুমকি দিলেন ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে। খোলাখুলি জানালেন ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ইরাকও আছে এবার। এই ঘোষণার পরপরই বাগদাদে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন স্পষ্ট ভাষায় জবাব দেন। তিনি বলেন, ইরাকের যে কোনো নাগরিকের উপর আঘাত মানেই পুরো জাতির উপর আঘাত। এক কথায় ইসরায়েলের এই হুমকি ইরাকের সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ। রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ বাকের হেইদারির মতে, নেতানিয়াহুর কথা নতুন কিছু নয়। আগে বহুবার ইসরায়েলি নেতাদের কাছ থেকে এ ধরনের হুমকি এসেছে, তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। ইরাক দীর্ঘ সময়ের অশান্তি পেরিয়ে সদ্য কিছুটা শান্তির স্বাদ পেয়েছিল। সেই শান্তি নষ্ট করার ষড়যন্ত্র চলছে। বাকের বললেন, ইসরায়েলের নীতি সবসময় আঞ্চলিক। তারা ইরাককে আলাদা করে দেখে না, বরং গোটা অঞ্চল নিয়ন্ত্রণের স্বপ্নই দেখছে। কথিত ডেভিড করিডোর প্রকল্প তারই অংশ, যেখানে সিরিয়ার বড় অংশ এবং ইরাকের কুর্দি অধ্যুষিত এলাকা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ইসরায়েলি নেতারা আগেই ঘোষণা করেছিলেন তারা 7টি ফ্রন্টের লড়াই চালাবে: গাজা, পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, ইয়েমেন আর ইরান। এখন পর্যন্ত 6 জায়গায় তারা সক্রিয়ভাবে হামলা চালিয়েছে। বাকি ছিল শুধু ইরাক। বিশ্লেষকদের মতে এখন হয়তো সেই অধ্যায় খোলার চেষ্টা চলছে। কিন্তু সমস্যা হচ্ছে ইরাকের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল। যুক্তরাষ্ট্র কখনোই দেশটিকে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিতে দেয়নি। সুতরাং যদি হামলা হয় তা হবে আকাশপথে। আর প্রতিরোধ করার মতো রাডার বা ক্ষেপণাস্ত্র ইরাকের হাতে নেই বললেই চলে। এদিকে মার্কিন সেনাদের প্রত্যাহার নিয়ে উঠছে নানা প্রশ্ন। কিছু ঘাঁটি ছেড়ে তারা চলে গেছে কুর্দিস্তানের উত্তরে হরির ঘাঁটিতে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যেখানে অবস্থান বদলায় সেখানে কিছুদিনের মধ্যেই অস্থিরতা দেখা দেয়। আফগানিস্তানই তার উদাহরণ। ফলে ইরাকেও হয়তো এক নতুন অশান্তির সূচনা হতে চলেছে। হেইদারি সতর্ক করলেন, আইএসের মতো একটি নতুন চক্র ইতিমধ্যেই ইরাকে সক্রিয় হয়েছে। এখনও তারা প্রকাশ্যে অস্ত্র ধরেনি, কিন্তু গত 2 সপ্তাহ আগে বাগদাদে এক আলেমকে হত্যা করেছে। এই ঘটনাকে তিনি অশান্তির পূর্বাভাস হিসেবে দেখছেন। প্রতিরোধ গোষ্ঠীগুলোর ভূমিকাও এখন গুরুত্বপূর্ণ। প্রায় 1 বছর আগে গাজায় ইসরায়েলি হামলার সময় ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলো এক ছাতার নিচে এসেছিল। নাম দিয়েছিল ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক। প্রতিদিনই তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করত। তবে ইরাক সরকার ও শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সিস্তানের আহ্বানে তারা সাময়িক বিরতিতে যায়। চুক্তি ছিল স্পষ্ট, ইসরায়েল যদি সরাসরি ইরাক আক্রমণ করে তখন প্রতিরোধ গোষ্ঠীগুলো আবার সক্রিয় হবে। শুধু ইসরায়েল নয়, প্রয়োজনে আমেরিকান ঘাঁটিগুলোকে তারা টার্গেট করবে। তাই এককভাবে তাদের বিচ্ছিন্ন করা কঠিন হবে বলেই মনে করেন বিশ্লেষকরা। প্রশ্ন জাগে, এখন কেন ঠিক নির্বাচনের আগে এ ধরনের হুমকি? ইরাকের রাজনীতিতে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্ভাব্য বিজয়ী জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক, যারা ইসরায়েলের জন্য হুমকি বলে ধরা হচ্ছে। তাই নির্বাচনের আগে দেশকে অস্থির করে তোলা, সরকারকে দুর্বল করে দেওয়া এবং নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করাই মূল লক্ষ্য হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সাবেক বাথ পার্টির লোকজন, মানে সাদ্দামের অনুসারীরাও আবার নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হচ্ছে। তাদের পৃষ্ঠপোষকতাও নাকি বাড়ছে। সব মিলিয়ে বোঝা যায়, শুধু প্রতিরোধ গোষ্ঠী নয়, ইরাকের সার্বিক স্থিতিশীলতা, নিরাপত্তা আর সম্পদকে নিশানা বানাচ্ছে বিদেশি শক্তিগুলো। একসময়কার রক্তক্ষয়ী সংঘর্ষ আর সন্ত্রাসবাদ পেরিয়ে ইরাক যখন কিছুটা শান্তিতে ফিরছিল, তখনই হয়তো নতুন এক ঝড়ের মুখে দাঁড়িয়ে দেশটি। নেতানিয়াহুর হুমকি তাই শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, এ যেন এক নতুন অশান্তির বার্তাবাহী ঢেউ, যা ইরাকের রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে।